নমস্কার বন্ধুরা, আজকের সময়ে সবাই একটা জিনিস ভয় পাচ্ছে। ডলার বাড়ছে, টাকা দুর্বল হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, তেলের দাম বাড়ছে, বাজারে অনিশ্চয়তা। অনেক মানুষ ভাবছেন যে এই সময়ে ভারতীয় বাজারে বিনিয়োগ করা কি ঠিক হবে। এই সময়তে কিন্তু আশার কথা শোনাচ্ছেন ডিএসপি মিউচুয়াল ফান্ড। ডিএসপি মিউচুয়াল ফান্ড তাদের একটা সাম্প্রতিক রিপোর্টেতে বলছেন এটা এমন একটা সময় যে সময়তে আপনি রুপি অ্যাসেটেতে ইনভেস্ট করতে পারেন, মানে এই সময়তে আপনি ভারতীয় বাজারেতে বিনিয়োগ করতে পারেন। তারা কেন এমন আশাবাদী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএসপি মিউচুয়াল ফান্ডেরই দেওয়া 5টা বড় কারণ সম্বন্ধে। প্রথম কারণ, রুপি এখন আন্ডার ভ্যালুড। একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে REER, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। আপনারা জানেনই যে বর্তমান সময়েতে ডলারের তুলনায় রুপি কিন্তু খুবই আন্ডার ভ্যালুড হয়ে গেছে। মানে বলতে পারেন টাকার ভ্যালুটা বর্তমান সময়েতে প্রায় দুনিয়ার অধিকাংশ কারেন্সির থেকেই কমের দিকে আছে। যেহেতু ডলারের তুলনায় টাকা খুব দুর্বল হচ্ছে এবং আন্ডার ভ্যালুড জোনে চলে গেছে, তো ডিএসপি বলছে যে এই রকম কন্টিনিউ চলতে পারে না। কারণ যখনই কোনো জিনিস খুব বেশি সেল হবে বা যখন খুব বেশি বিক্রি হবে, তখন কিন্তু সেটা আন্ডার ভ্যালুর জন্য চলে যাবে এবং তারপর থেকে আর নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না, বরং উপরে ওঠার সম্ভাবনা বা এই জায়গাতে স্টেবল হওয়ার সম্ভাবনাই থাকছে। রুপির ক্ষেত্রে তাদের যে অ্যাসেসমেন্ট, এরপর থেকে আর এতটা হয়তো রুপি নিচে নামবে না। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আমেরিকা আর ভারতের বাজারের ইনফ্লেশন গ্যাপ কমছে। আগে কি ছিল যে ইন্ডিয়ার ইনফ্লেশন 6 থেকে 8% পর্যন্ত হতো, আর সেই সময়তে ইউএসের ইনফ্লেশন থাকতো আপনার 2 থেকে 3%। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া আর ইউএসের ইনফ্লেশনের ডিফারেন্সটা খুব বেশি থাকতো, আর সেই কারণের জন্যই রুপি ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করতো বা রুপি দুর্বল হতো। কিন্তু বর্তমান সময়ে কি দেখা যাচ্ছে যে আমাদের ভারতের ইনফ্লেশন রেট কিন্তু আগের মতো আর নেই। বর্তমান সময়ের ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 4 থেকে 5%, ইভেন সাম্প্রতিক অতীতে 3%-এর কাছাকাছিও আমরা দেখেছি। আর যেখানে ইউএসের ইনফ্লেশন রেটও একেবারেই কাছাকাছি 2.8 থেকে 3-3.5-এর কাছাকাছি থাকছে। অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে ভারতে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল যেটা, সেটা আগের তুলনায় অনেক ভালো আছে। আর যদি আপনার এই ইনফ্লেশন গ্যাপ কমে, তাহলে কিন্তু রুপির যে দুর্বল হয়ে যাওয়ার যে ঘটনাটা ডলারের তুলনায়, সেটা কিন্তু কম হবে আগামী দিনেতে। তাদের দেওয়া 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে স্ট্রং ডলার ইনকাম। এবার দেখুন, ইন্ডিয়া ইম্পোর্ট করে অয়েল, এটা ঠিক। সুতরাং ইম্পোর্ট করতে গেলে অনেকটাই টাকা বেরিয়ে যায় ডলারের হিসাবেতে। কিন্তু ইন্ডিয়া তো শুধু ইম্পোর্ট করে না, তার সাথে সাথে ইন্ডিয়া কিন্তু কিছু এক্সপোর্টও করে, আর সেইখান থেকে কিন্তু প্রচুর ডলার আয় হয়। যেমন ধরুন বিভিন্ন ধরনের সার্ভিস এক্সপোর্ট হয়, আইটি সার্ভিস, সফটওয়্যার, কনসাল্টিং, গ্লোবাল আউটসোর্সিং, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ডলারেতে ইনকাম হয়। এছাড়া বহু ভারতীয় বিদেশে কাজ করেন, তো সেইখান থেকে যে বিদেশি রেমিটেন্সটা আসে সেটাও কিন্তু আপনার ডলারের ভান্ডার কিন্তু বাড়াতে সাহায্য করে। তো এই দুটো মিলিয়ে কিন্তু ভারতের কাছে একটা ডলারের রিজার্ভ সেটা কিন্তু তৈরি হয়। বলতে পারা যায় তাদের দেওয়া হিসেব অনুযায়ী যে সার্ভিস এক্সপোর্ট বছরে প্রায় 418 বিলিয়ন ডলারের কাছাকাছি। এছাড়া যারা ভারতের বাইরে বাস করেন তাদের থেকে যে বিদেশি রেমিটেন্স আসে সেটাও প্রায় 135 বিলিয়ন ডলার। তো এই যে দুটো টাকা, এইটা কিন্তু ডলারের ভান্ডার অনেকটাই পূর্ণ করে। এই টাকাটা ভারতীয় ইকোনমিকে এক্সটার্নাল শক থেকে রক্ষা করে। সুতরাং অয়েলের দাম বেড়ে গেলেও ভারত একেবারেই পুরো অসহায় অবস্থায় থাকবে এমনটা নয়। 4 নম্বর যে রিজনটা সেটা হচ্ছে যে লার্জ ক্যাপ স্টক যেগুলো আছে সেগুলো কিন্তু এখন অ্যাট্রাকটিভ। তাদের হিসেব বলছে যে অনেক বড় বড় কোম্পানির ক্ষেত্রে তাদের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু খুব রিজনেবল। কোনো সেক্টরে তো বড় কোম্পানির স্টকের যে ভ্যালুয়েশন সেটা কোভিডের প্রায় কাছাকাছি আছে। সুতরাং এইটা কিন্তু একটা ভালো লক্ষণ। আর তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানির যে রিটার্ন অন ইকুইটি সেটা কিন্তু এখনও 15 থেকে 20%-এর কাছাকাছি আছে। এমার্জিং মার্কেটের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। 5 নম্বর কারণ যেটা তারা শো করছেন, তারা বলছেন যে মার্কেট সাইকেল কিন্তু নর্মাল, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের মার্কেট কিন্তু আপ ডাউন করতে পারে। এই যে বর্তমান সময়তে ফরেন ইনভেস্টাররা সেল করে দিচ্ছেন,
ডিএসপি বলছে এটা খুব বড় সমস্যা নয়, কারণ মার্কেট মুভ করে বিভিন্ন সাইকেলে। কখনো ফিয়ার সাইকেল কাজ করে, কখনো অপটিমিজম সাইকেল কাজ করে, কখনো ডলার সাইকেল কাজ করে, কখনো বা লিকুইডিটি সাইকেল কাজ করে। তো বর্তমান সময়ে এক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কিছুটা আপনি বলতে পারেন যে ফিয়ার সাইকেল কাজ করছে। তো এই যে সাইকেলটা, এটাও কিন্তু বেশি দিন চলবে না। পেসিমিজম যখনই বেশি থাকবে না, ভবিষ্যতে এই পেসিমিজম থেকেই কিন্তু ফিউচারের অপটিমিজম তৈরি হতে পারে। তবে তার মানে কি এই যে কাল থেকেই মার্কেট উঠে যাবে? তারা কিন্তু এটা বলছে না যে কাল থেকেই একদম মার্কেট বিরাট উঠে যাবে। তবে এটা মনে রাখতে হবে, শর্ট টার্ম ভলাটিলিটি থাকবে, জিওপলিটিক্যাল রিস্ক থাকলে অয়েল যে রিস্ক সেটাও থাকবে, গ্লোবাল টেনশনও কিছু থাকবে। কিন্তু লং টার্মের জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এটাই ভালো সময়। ভ্যালুয়েশন যেহেতু কম আছে, সুতরাং ইন্ডিয়ান অ্যাসেটেতে ইনভেস্ট করে অ্যাকুমুলেট করার সময় কিন্তু এটা, যেটা কিন্তু ভবিষ্যতে লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করার জন্য আপনাকে সাহায্য করতে পারে। তো এই সময়তে ইনভেস্টাররা কি করতে পারেন? তো তাদের জন্য ডিএসপির পরামর্শ হলো, যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য বিশেষ করে এসআইপি কন্টিনিউ করুন, অ্যাসেট অ্যালোকেশন মেনটেন করুন, আর প্যানিক সেলিং অ্যাভয়েড করুন। আর যারা ডেট ইনভেস্টার তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে হাই কোয়ালিটি ডেট প্রোডাক্টেতে ইনভেস্ট করুন। যারা নতুন ইনভেস্টার তারা স্ট্যাগার্ড ওয়েতে, একেবারে লামসাম না, স্ট্যাগার্ড ওয়েতে ধীরে ধীরে মার্কেটেতে এন্ট্রি নিন। আর যদি আপনার ইন্ডিয়াতে উপযুক্ত পরিমাণে অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে বিদেশেতেও ইনভেস্ট করতে পারেন। কোর পোর্টফোলিও ইন্ডিয়ার অবশ্যই হবে, ইন্ডিয়ান স্টক মার্কেট, সেখানে আপনি চাইলে 70% মতো ইনভেস্ট করতে পারেন। 70 থেকে 90% পর্যন্ত ইন্ডিয়ান মার্কেট, আর বিদেশের মার্কেটেতে 10 থেকে 30% পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। এইবার সমস্যা হলো যে বিদেশে ইনভেস্টমেন্টের জন্য অনেকগুলো ভারতীয় ইন্টারন্যাশনাল ফান্ড কিন্তু তারা নতুন করে ইনভেস্টমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এখনও কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো বিদেশে ইনভেস্ট করা যাচ্ছে, যেগুলোর থ্রু দিয়ে। এরকম 12টা মিউচুয়াল ফান্ড আছে। কোন কোন মিউচুয়াল ফান্ড আছে যেগুলো এখনও ওপেন আছে, যেগুলোতে ইনভেস্ট করা যাবে, সেগুলোতে কোথায় কোথায় কোন কোন দেশেতে ইনভেস্ট করা যাবে, সেগুলোতে এখন ইনভেস্ট করা কি আদৌ লাভজনক হবে? এটা যদি জানতে চান তাহলে আপনি আমার স্ক্রিনের বাঁ দিকে দেওয়া ভিডিওটাতে ক্লিক করতে পারেন।